আমি না এইমাত্র এমন একটা অবিশ্বাস্য অ্যাডভেঞ্চার স্টোরি শেষ করলাম, মানে এটা আপনাদের সাথে শেয়ার না করে আমি থাকতেই পারছি না। এটা এমন এক গল্প যা আপনাকে একেবারে শেষ পর্যন্ত আঁকড়ে রাখবে। চলুন এই অদ্ভুত প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, কারণ এটাই কিন্তু পুরো গল্পের মূল রহস্য। একবার ভাবুন তো, যে জিনিসটাকে সারা দুনিয়া ভয় পাচ্ছে সেটা যদি কোনো হিংস্র জন্তু না হয়, বরং তার চেয়েও অনেক বেশি জটিল আর অচিন্তনীয় কিছু হয়। চলুন একটু কল্পনার চোখে দেখি। সালটা 1866। সারা বিশ্বের বন্দরগুলোতে তখন মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সমুদ্রের বুকে এমন এক রহস্যময় জিনিস দেখা যাচ্ছে যা জাহাজগুলোকে আক্রমণ করছে, আর যা দেখে নাবিক আর বিজ্ঞানীরা একেবারে হতবাক। সবাই একটা অতিকায় বস্তুর কথা বলছে, যা পুরো সমুদ্র তোলপাড় করে বেড়াচ্ছে। আর যারা এটাকে দেখেছে তাদের কথা শুনলে তো আরও অবাক হতে হয়। তারা বলছে এটা নাকি একটা লম্বা মাকু আকৃতির বস্তু, যা মাঝে মাঝে অন্ধকারে ফসফরাসের মতো জ্বলে ওঠে। এর গতি যে কোনো তিমির চেয়েও অনেক বেশি। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? এটা নাকি প্রায় 150 ফুট উঁচু জলের স্তম্ভ ছুঁড়ে মারতে পারে। ভাবা যায়, মাত্র 3 দিনের ব্যবধানে এটাকে দুটো আলাদা জায়গায় দেখা গেছে, যার মধ্যে দূরত্ব প্রায় 700 লিগ। মানে এটা কিভাবে সম্ভব? তো এই বিশ্বজোড়া আতঙ্কের মধ্যেই আমেরিকান সরকার তাদের সবচেয়ে সেরা যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কনকে পাঠালো এই দানবটাকে শিকার করার জন্য। আর এই অভিযানে যোগ দিলেন আমাদের গল্পের কথক, ফরাসি সামুদ্রিক জীববিজ্ঞানী প্রফেসর অ্যারোন্যাক্স, এই অবিশ্বাস্য ধাঁধার সমাধান করতে। মাসের পর মাস নিষ্ফল খোঁজাখুঁজির পর এক রাতে অবশেষে সেই প্রাণীটার দেখা মিলল। রাতের অন্ধকারে এক অদ্ভুত, নীরব আর উজ্জ্বল জন্তু। আব্রাহাম লিঙ্কন সর্বশক্তি দিয়ে ধাওয়া করল, কামান দাগল, কিন্তু কিচ্ছু হল না। দানবটা যেন তাদের সঙ্গে রীতিমতো খেলা করছিল। আর এরপর যা হলো এক ভয়ঙ্কর সংঘর্ষ। যুদ্ধজাহাজটা যখন শেষ চেষ্টা হিসাবে দানবটাকে মারতে গেল, তখন উল্টে জাহাজটাই মারাত্মকভাবে জখম হল। আর আমাদের প্রফেসর অ্যারোন্যাক্স, তার বিশ্বস্ত ভৃত্য কনসেল আর ওই বদরাগী তিমির শিকারী নেডল্যান্ড, তিনজনই ছিটকে পড়ল সেই উত্তাল অন্ধকার সমুদ্রে। যখন তারা প্রায় ডুবেই যাচ্ছিলেন, হঠাৎ তারা আশ্রয় পেলেন ওই দানবটারই পিঠের ওপর। কিন্তু তিমি শিকারী নেডল্যান্ড যেই না ওটার পিঠে পা দিয়ে আঘাত করল, একটা ধাতব আওয়াজ হলো। আর তখনই সে এমন একটা সত্যি বলে উঠল যা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওটা কোনো জীবন্ত প্রাণী ছিল না, ছিল মানুষের তৈরি একটা যন্ত্র। এমন এক প্রযুক্তি যা সেই সময়ের জন্য ছিল কল্পবিজ্ঞানের মতো। কিছু বুঝে ওঠার আগেই একটা হ্যাচ খুলে গেল, আর মুখোশ পরা কিছু লোক তাদের টেনে সেই যন্ত্রের ভেতরে নিয়ে গেল। আর এখান থেকেই গল্পের আসল ম্যাজিকটা শুরু হয়। তারা এখন এক অবিশ্বাস্য জগতে ঢুকে পড়েছে। এই সাবমারিনটার নাম হল নটিলাস, আর তার অধিনায়ক, সে তো আরও বেশি অবিশ্বাস্য, আরও বেশি রহস্যময়। তাদের যিনি বন্দী করেছেন তিনি হলেন ক্যাপ্টেন নিমো। কি বলবো এই মানুষটা সম্পর্কে? একদিকে তিনি একজন জিনিয়াস সায়েন্টিস্ট, অন্যদিকে আর্টিস্ট, আবার পুরোপুরি এক রহস্য। তিনি সভ্যতা থেকে নিজেকে পুরোপুরি আলাদা করে নিয়েছেন, আর সমুদ্রের গভীরে নিজের একটা সাম্রাজ্য গড়ে তুলেছেন। ক্যাপ্টেন নিমোর দর্শনটা ছিল খুবই আবেগপূর্ণ। তিনি বিশ্বাস করতেন যে মহাসাগরই হল আসল স্বর্গ, সত্যিকারের স্বাধীনতা আর মুক্তির একমাত্র জায়গা। ডাঙার কোনো আইন, কোনো সীমানা কিচ্ছু তাকে বা তার এ জগৎকে ছুতে পারে না। নিমো বন্দীদের একটা অদ্ভুত প্রস্তাব দিলেন। তারা সমুদ্রের এমন সব আশ্চর্য জিনিস দেখতে পাবে যা কোনো মানুষ কোনোদিন দেখেনি, কিন্তু এর দাম হবে তাদের স্বাধীনতা, চিরজীবনের জন্য। মানে এটা একই সাথে এক স্বপ্নের জগৎ, আবার সোনার তৈরি এক কারাগার। কিন্তু এই সমস্ত বিস্ময় আর বিজ্ঞানের আড়ালেই লুকিয়েছিল ক্যাপ্টেন নিমোর একটা অন্ধকার, প্রতিহিংসা পরায়ণ উদ্দেশ্য। প্রফেসর অ্যারোন্যাক্স খুব তাড়াতাড়ি বুঝতে পারলেন যে এই প্রতিভাবান মানুষটার একটা ভয়ঙ্কর দিকও আছে। তার এই কথাটাতেই সব পরিষ্কার হয়ে যায়। তিনি সমাজের কোনো নিয়মকানুনকেই পাত্তা দেন না। এটা তার ভয়ঙ্কর অতীতের দিকে ইঙ্গিত করে, যা তাকে এতটা কঠোর আর একা করে তুলেছে। একদিন নটিলাস একটা অজানা যুদ্ধজাহাজের মুখোমুখি হল, আর তখনই প্রফেসর অ্যারোন্যাক্স বুঝতে পারলেন যে তিনি এই অবিশ্বাস্য যন্ত্রটার আসল উদ্দেশ্য দেখতে চলেছেন, আর সেটা মোটেও শান্তিপূর্ণ কিছু নয়। নিমোর এই শীতল ঘোষণা তার আসল পরিচয়টা সামনে নিয়ে আসে। তার এই জাহাজটা শুধু গবেষণার জন্য নয়, এটা প্রতিশোধ নেওয়ার একটা ভয়ঙ্কর যন্ত্র। তিনি নিজেকেই আইন আর বিচারক বলে মনে করেন। সেই মুহূর্তটা ছিল ভয়াবহ। অ্যারোন্যাক্সকে কাঁচের জানালা দিয়ে দেখতে বাধ্য করা হলো কিভাবে নিমো তার প্রতিশোধ নিচ্ছে। নটিলাস পুরো গতিতে গিয়ে যুদ্ধজাহাজটাকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দিল। তিনি বুঝতে পারলেন যে তিনি একজন খুনির বন্দী।
এই হত্যাকাণ্ড দেখার পর প্রফেসর অ্যারোনাক্স আর তার সঙ্গীরা বুঝে গেলেন যে তাদের আর এক মুহূর্ত এখানে থাকা চলবে না, তাদের পালাতেই হবে, নইলে চেষ্টা করতে করতে মরতে হবে। আর পালানোর সুযোগটাও এলো এক ভয়ঙ্কর রূপে। নটিলাস প্রকৃতির সবচেয়ে হিংস্র ঘটনাগুলোর একটার দিকে এগিয়ে গেল, মেলস্ট্রম, এক বিশাল ঘূর্ণিস্রোত। তারা এই চরম বিশৃঙ্খলাকেই কাজে লাগানোর একটা দুঃসাহসিক প্ল্যান করল। এবার শুরু হল এক দ্রুত রুদ্ধশ্বাস মুহূর্ত। প্রফেসর অ্যারোনাক্স, নেড আর কনসিল একটা ছোট নৌকায় ওঠার চেষ্টা করছে, যখন মেলস্ট্রমের ভয়ঙ্কর টান সবকিছুকে গ্রাস করতে শুরু করেছে। তাদের মরিয়া চেষ্টা চলছে। তারা তাদের ছোট্ট নৌকাটাকে সাবমেরিন থেকে আলাদা করার জন্য সংগ্রাম করছে, আর ওদিকে নটিলাস ঘূর্ণির ভয়ঙ্কর গভীরে তলিয়ে যেতে শুরু করেছে। শেষ বিশৃঙ্খল মুহূর্তে একটা প্রচণ্ড ঝাঁকুনিতে তাদের নৌকাটা ছিটকে আলাদা হয়ে গেল, আর প্রফেসর অ্যারোনাক্স জ্ঞান হারালেন। সবকিছু অন্ধকার। গল্পের অ্যাকশনের এখানেই শেষ। তারা বেঁচে ফিরেছে, কিন্তু নটিলাস আর ক্যাপ্টেন নিমোর ভাগ্য অজানা থেকে গেল। তারা কি সেই ভয়ঙ্কর ঘূর্ণিস্রোত থেকে বাঁচতে পেরেছিল? এই গল্পের শেষে এই প্রশ্নটাই আমাদের মনে থেকে যায়। ক্যাপ্টেন নিমো আর তার আশ্চর্য সাবমেরিনের রহস্য হয়তো কোনোদিনই সমাধান হবে না। তারা কি সেই ভয়ঙ্কর ঘূর্ণিস্রোত থেকে বাঁচতে পেরেছিল? আমরা হয়তো কখনোই জানতে পারব না। এই বিশ্লেষণটি দেখার জন্য অনেক ধন্যবাদ। হয়তো পরের কোনো গল্পে আমরা ক্যাপ্টেন নিমোর রহস্যের সমাধান খুঁজে পাব। জ্ঞানিফাই বুকসের পক্ষ থেকে বিদায়।